সবাই কি মোটামুটি মেন্টালি প্রিপারেশন আছে? ফিগার ড্রয়িং, ফিগার তো বুঝি নাকি? অঙ্গ প্রত্যঙ্গ এক জিনিস, ফিগার আরেক জিনিস। টোটাল অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের পরে যে জিনিসটা আসে এটা হলো ফিগার, ঠিক আছে? পূর্ণাঙ্গ ফিগার। যদি একটা ডিজেবল পার্সনের একটা হাত নাই, তাহলে আমরা কি বলি এই লোকটার একটা হাত নাই, তাহলে এক অংশ ডিজেবল, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ হইতে হলে হাত, পা, চোখ, চুল, দাড়ি, মুছ বা অর্থাৎ টোটাল যতগুলো অর্গান থাকার দরকার ওটা হলো পূর্ণাঙ্গ ফিগার। এখন ফিগারের কিছু বিষয় আছে। ফিগারটা হলো যে ধরেন এই তো ফিগারটা আপনারা প্র্যাকটিস করতে হলে প্রথমত আপনাকে অ্যানাটমির একটা পোস্টার ডাউনলোড করবেন। অ্যানাটমি ডাক্তারের প্রত্যেক ডাক্তারের চেম্বারে দেখবেন যে একটা অ্যানাটমির কয়েক রকম পার্ট থাকে। এটা প্রিন্ট করে দেওয়ার দরকার নেই, প্রিন্ট করার ঝামেলা। ছোট্ট করে বাজারে এই লাইব্রেরিগুলোতে অ্যানাটমির বিভিন্ন পার্ট পাওয়া যায়। প্রথম একটা পার্ট নেবেন জাস্ট শুধু স্কালটা, দ্বিতীয় আরেকটা নেবেন অঙ্গ প্রত্যঙ্গ সহ ইনার যেই ব্যাপারগুলো, কলিজা কোথায়, লিভার কোথায়, ওইটা। আরেকটা নেবেন হলো মাসেল, মাসেল সহ। হয়তো ওইভাবে পাবেন না, এগুলো মেডিকেল স্টোরগুলোতে পাবেন ওইভাবে। এই তিনটা নিয়ে নেবেন। একটা হলো টোটাল স্কাল, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ সহ টোটাল ভিতরের জায়গাটা, আরেকটা হলো মাসেল সহ ওই দুইটা পার্ট এবং পার্টগুলোর নাম সহ ইন্ডিকেট যেগুলোতে থাকে ওইগুলা। এখন প্রথমত ফিগারটা করতে হলে আপনাকে পার্টগুলা জানতে হবে কোন পার্টটা কত। এখানে বোধহয় 16টা যতটুকু মনে আছে, এখান থেকে এখানে 16টা 32টা এই পার্টে। আপনি ওই আগে অ্যানাটমিগুলো একটু প্র্যাকটিস করবেন এবং অসংখ্য প্র্যাকটিস করবেন। এবং ফিগার ড্রয়িং এবং মেডিকেল সায়েন্সে লিওনার্দো ভিঞ্চির নাম শুনছেন? মেডিকেল সায়েন্স কিন্তু লিওনার্দো ভিঞ্চির কাছে ঋণী, কৃতজ্ঞ। ফার্স্ট পৃথিবীতে মানব দেহের স্কালটা প্রকাশ করছিল লিওনার্দো ভিঞ্চি। এবং এখন বলতে পারেন এর আগে হয় নাই কেন বা সেই কিভাবে করল। তার শিল্প জগৎ হলো বিশাল সমৃদ্ধ। এখনও এক লিওনার্দো ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, তারপর হলো মনেট, দেগা, ওদেরকেই আমরা এখনও করি। যেমন লিওনার্দো ভিঞ্চি তখন তো ছিল গুরুমুখী বিদ্যা। আপনারা তো এখন একটা ইনস্টিটিউশনে এই বিষয়ে বিদ্যা নিতে আসছে, বা আমরা একটা ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে আসছি এই বিষয়ে। এখন ভিঞ্চি, লিওনার্দো ভিঞ্চি, তারপরে মাইকেল অ্যাঞ্জেলো, দেগা, মনেট, এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে? ওরা তখন ছিল গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, ওরা হলো গুরুমুখী বিদ্যা এবং জীবন থেকে নেয়া বাস্তববাদী। এখন হলো যে লিওনার্দো ভিঞ্চির কাছে কিভাবে আমরা ঋণী। এখন তার ছিল কৌতূহল, অনেক কৌতূহলটা ছিল যে মানুষের হাড়গুলো কেমন হয়, আমি তো ওপরটা আঁকতে পারি। আর তখনকার আমলে 600 বছর আগে সব দেহ বা মৃতদেহ 600 বছর আগে যা ছিল তখন ছিল একটু কঠোরপন্থী, খুবই পূজনীয় বিষয়, সেন্সিটিভ বিষয়। যেমন মিশরীয় সভ্যতায় যখন পড়বেন আপনারা দেখবেন যে প্রত্যেক রাজদরবারে বা যে রাজা ছিল ওদেরকে বলা হয়তো খুফুর পিরামিড আর কি, ওদেরকে ফারাও বলতো। ফারাও হলো ওদের উপাধি, যে ফারাও সম্রাট অমুক, ফারাও সম্রাট তমুক। ফারাওটা ছিল রাজাদের উপাধি। এখন কোনো ফারাও সম্রাট যদি মারা যায়, তার পাইক পেয়াদা, দাসী টাসি, স্বর্ণ অলংকার একটা পিরামিডে তাকে টোটালটা দিয়ে দেওয়া হতো। এবং আমরা এখনও বিশ্বাস করি যে পরজন্ম বলতে একটা আছে, যে ধর্মের হোক। কেউ হয়তো অতিরঞ্জিত জানি, কেউ হয়তো সায়েন্টিফিকভাবে জানি, তবে বিশ্বাসের জায়গা কিন্তু সবারই। তখন কি হয়েছে, তখন তো কফিনে দেওয়া হতো, ইউরোপিয়ানরা কফিনের মধ্যে আবদ্ধ করা হতো। তখন রাতে, তখন তার মোমবাতি ছিল না, মশাল দিয়ে রাতে কবরের ভিতরে ঢুকতো, ঢুকে কফিনটা সে খুলতো, খুলে মানুষের প্রত্যেকটা পার্টের মাংসগুলা প্রথম পার্টে মাংসগুলা উপরের পার্টটা ছিলত, চামড়া যেইটা আর কি বলে, এইটার উপরে হলো আমাদের কোষের বাড়, মানে মাংসপেশির কোষ। তখন সে একটা পার্ট আলাদা করতো, করে মাংসপেশিগুলো আঁকতো, কোন পেশিটা কোন দিকে টান গেল, রগগুলা কোথায় গেল,
ওইগুলো নিয়ে সে দীর্ঘদিন স্টাডি করলো, করার পর দেখলো যে না, আমার আর এই জায়গার থেকে একটু আগে যাওয়ার দরকার, এই জায়গা মোটামুটি যা হওয়ার হয়েছে। তারপরে সে গেল হাড়ের দিকে, তখন টোটালটা একদম কেটে কেটে ফেলে দিয়ে হাড়গুলা ড্রয়িং করতো। এবং এই পার্টটা কিন্তু একটা রগের মাধ্যমে আটকানো, এখানে কিন্তু কোথাও জয়েন্ট নাই, যা আছে প্রত্যেকটা শুধু আমাদের পিঠের মেরুদণ্ডটার এই হাড়টার জয়েন্ট ছাড়া আর এই মূল জায়গাটা ছাড়া বাকি যা আছে যেগুলো মুভ হয় এগুলো কিন্তু মূল রগের সাথে, ভারী একটা রগের সাথে আটকানো। আর কিছু পিচ্ছিল যে পদার্থ অ্যালজাইম যেটাকে বলে, এইটা দিয়ে আটকানো, যেটাতে মুভ করা হয়। বা কেউ যদি হাড়টার ভাঙেন বা ডিসপ্লেস হয়ে যায় যখন, তখন বুঝবেন এটার গুরুত্বটা কী। এইগুলা সে স্টাডি করলো এবং প্রত্যেকটা পার্ট সে আলাদা আলাদা। দ্য ভিঞ্চি কোড নামে একটা বই আছে, এটা পৃথিবীতে বোধহয় মেইন কপি 2টা বা 3টা, আর বাকিগুলোই হলো যে প্রথম প্রকাশের পরে বাকিগুলো হলো ফটোকপি বা পুনর্নির্মাণ। এই কারণে সে টোটাল স্কালগুলো আঁকছে কেন, সে তো মানুষ দেখে দেখে আঁকলেও পারত। আপনি যত বেশি যে জিনিসের গভীরে যাবেন, ভালো এবং মন্দ, এটার পূর্ণাঙ্গটা আপনি জানবেন। সে যেহেতু এই নেশাটাই, সে টোটাল মানুষের ফিগারগুলা পার্ট বাই পার্ট স্টাডি করছে। এবং আরেকটা বিষয় হলো এক্সপ্রেশন বোঝেন তো ফিগারে। আমি যদি বলি যে, যেমন কে বললো যে দুঃখী বা ঘুমন্ত নারীর এক্সপ্রেশন একরকম, জাগন্ত নারীর এক্সপ্রেশন একরকম, আবার রাগন্ত নারীর এক্সপ্রেশন একরকম, রাগন্ত পুরুষের এক্সপ্রেশন। আপনাকে মোটিভ বুঝতে হবে। ধরেন আমি আজকে সকালবেলা মনটা খারাপ, আমার এক্সপ্রেশনে কিন্তু বুঝবেন। কেউ হয়তো কোশ্চেন করলেন, স্যারের কি মন খারাপ? আপনাদের জীবনে এমন কোশ্চেন করে না কেউ? ভাগ্নি ভাগিনা বা বাবা মেয়ে ভাই বোন, তোর কি মন খারাপ? এটা বুঝছে কি বা আপনি কি বলছেন? আপনার এক্সপ্রেশনে বুঝছে। মূলত হলো প্রথমে হলো যে আপনাকে টোটাল স্কালটা সম্পর্কে জানতে হবে, জানার পর এটা আঁকতে হবে, তারপর আপনার এক্সপ্রেশনে যেতে হবে। এক্সপ্রেশনে সে আরেকটা কাজ করতো, যেহেতু ফিগারটা নিয়ে এটা আপনার জেনে রাখা দরকার। আরেকটা কাজ করতো, সে তো মোটামুটি ধর্নাঢ্য ফ্যামিলির ছেলে ছিল। ভিঞ্চি কিন্তু বেশিরভাগ আর্টিস্টদের জীবনে দুঃখ দুর্দশা, র্যাম্বার্ট আর হলো যে ভিঞ্চি, এই দুইজন ছিল ধর্নাঢ্য পরিবারের ছেলে মেয়ে। শুধু বাংলাদেশ বা এশিয়ার 2-1টা কান্ট্রি ছাড়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই কয়েকটা দেশ ছাড়া পৃথিবীতে উচ্চবিত্ত ছাড়া কেউ চারুকলায় পড়তে পারে না। উচ্চবিত্ত ছাড়া কেউ চারুকলায় পড়তে পারে না। কারণ কি, যদি মনে করেন আপনাকে যে নিম্নবিত্ত আপনাকে নেবে না, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেবে, আপনি নিজেই ছেড়ে চলে আসবেন। কারণ আপনার যেই সাপোর্টের দরকার। আর এখন তো বুঝতেছেন যে রং টং কিনতে কিনতে বোধহয় ফকির হয়ে যাচ্ছি। মাত্র হলো যে আপনার হাতে থালা দিছি, ঠিক আছে, মাত্র থালা দিছি। আপনি যত এখন আপনার একটা পেন্টিং করতে মন চাচ্ছে, আমার বেলায় আমি বলি, যেমন আমার হাতে টাকার শর্ট, আমি অর্ডার করে ফেলছি 5 ফিট বাই 7 ফিট 2টা ক্যানভাস, প্রতি স্কোয়ার ফিট 100 টাকা, 5×7 কত, 35, 3,500 টাকা আমার শুধু ক্যানভাসটার দাম। যেটার জায়গায় আঁকবো, যেইটাতে তুলি লাগবে আমার 3-4 সেট, 500 টাকা করে যদি 300টা ধরি 1500 টাকা। এর ভিতরে আপনার তেল লাগবে 500 টাকা, রং লাগবে 9,000 টাকার। কত হলো? অ্যাভারেজ 15,000 টাকা। আমার 5 ফিট বাই 7 ফিটের একটা পেন্টিং করতে অলরেডি 15,000 টাকা খরচ লাগতেছে। এখন 15,000 টাকা দিয়ে নিলাম একটা মানুষের, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বা ইনকামের যে পারিপার্শ্বিক অবস্থা, 15,000 যদি আমি একটা পেন্টিংয়েই খরচ করি, আর সংসার, নিজের চলাফেরা, পরবর্তী ছবি কি দিয়ে আঁকবো? সুতরাং আপনি এমনি বাইগা চলে আসবেন। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যা ছোটোখাটো দিয়ে কোনো রকমে কম দামি রং দিয়ে ব্র্যান্ডের নাই গেলাম, চর্চা চালায় যাচ্ছে। এবং বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের কয়েকটা দেশই সাহস করে যে নিম্নবর্তী ছেলেমেয়েরা চারুকলার পড়া। কারণ আমরা কি জীবনের সাথে যুদ্ধ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যাক হবে, যদি আপনি প্রাচুর্যের মাঝখানে থাকতেন, আপনার ছবি হয়তো অন্যরকম। যেমন ইউরোপের বিভিন্ন টিম আছে, 10 জন 5 জন, বাবার অঢেল আছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ম্যানেজার ট্যানেজার সব দেখতেছে, মাসে 2 মাসে সে একবার আইসা অফিসে বসে, হিসাব কিতাব নিয়ে এখান থেকে টাকা যাচ্ছে, ওদের টিমের শুধু দেশ টু দেশ ঘোরা।
ধরেন আজকে বাংলাদেশ আসলো, বাংলাদেশে ওরা 2 মাস থাকবে। আজকে ধরেন আপনাদের নোয়াখালী চর অঞ্চলে 1 মাস যাবৎ ছবি আঁকবে চর অঞ্চলে, আবার চলে যাবে খুলনায় সুন্দরবন এলাকায়, আবার চলে যাবে কোনো কক্সবাজার এলাকায়, পাহাড়ি এলাকায়। এদের কাজই শুধু ফুল টাইম ছবি আঁকা, ঘোরার ছবি আঁকা, এবং ওদের পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল পাসপোর্ট। আবার আপনিও যদি আর্টিস্ট লেভেলের পাসপোর্ট করেন, আর 10টা জেনারেল লাইনে পাসপোর্ট করে কোনো দেশে ভিসার অ্যাপ্লাই করে, যদি এইখানে লেখা থাকে আর্টিস্ট, যে কোনো এম্বাসি একটু ভাববে, বাকিগুলোকে প্রথমেই একটু হালকা চোখে দেখে রিজেক্ট করে দিবে। আপনার এখানে এসে একটু ভাববে, এবার আপনার যেই ক্যাটাগরি আর্টিস্ট হন, আর্টিস্ট পৃথিবীতে কিন্তু এই জায়গাটা মূল্যায়ন করে না, কারণ এরা ফালতু লোক না। আর্টিস্ট মানে সে আমার দেশে বাইগা যাবে না, আর্টিস্ট মানে ছবি আঁকতে যাবে, যদি বাইগা কাজও করে কাজ শেষে আবার সে ছবি আঁকবে। অন্তত কোনো ভায়োলেন্স সৃষ্টি করবে না ওইখানে, কোনো অকাল সৃষ্টি করবে না, কোনো দুর্ঘটনা করবে না। যেমন আমার এক পরিচিত আর্টিস্ট, সে মূলত মেরিনার, তার জীবনে আমেরিকায় বহুবার গেছে। সে কোনো না কোনোভাবে আমার স্টুডেন্ট, সে ভালো ছবি আঁকে। আমার সাথে একদিন ধানমন্ডিতে লেকে আমি অয়েল পেন্টিং করতেছি, তো আমার সাথে পথচারীরা আলাপ হয়, ভাই কী আসবে বিষয়, আমি তো ছবি টবি আঁকি, একদিন আমার বাসায় আসেন। তো কি কারণে আমি উত্তরা গেলাম, হঠাৎ ওনার কথা মনে পড়লো, পকেট থেকে কার্ড বের করে রিং দিলাম, এবং রিং দিয়ে উনি আমাদেরকে রিসিভ করলো। বাসায় যেয়ে দেখি সে তো আমার চেয়েও দুর্দান্ত ছবি আঁকি, মানে একটু ভেবা চাকা খেয়ে গেছি, এই লোক তো দুর্দান্ত ছবি আঁকে। চা খাচ্ছি, খাওয়াটার পরে বলল যে আপনি আমাকে একটু লেসন দেন পার্ট সম্পর্কে। তার আঁকা জোকা র্যান্ডমলি, জড়তা নাই, তবে এইখানে নিয়ম কানুনের ঝামেলা আছে। তো আমি তো ওনাকে নিরুৎসাহিত করতে পারি না, তাকে কথাটা ডেলিভারি এমনভাবে দিচ্ছি যে যেন ছবি আঁকার চর্চাটা বা আগ্রহটা হারায় না ফেলে, বা নিয়ম নীতির চাপে পড়া আর উঠতে না পারে এমন না। আমি বলছি যে ভাই আপনার ছবি আঁকা চমৎকার, আমাদের চেয়েও আপগ্রেড, আপনি তো অলরেডি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করেন, আমরা তো এখন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং ধরেই নেই। তবে একটু সমস্যা আছে, আপনি একটু আলো ছায়া পার্সপেক্টিভগুলো একটু দেখেন। জাস্ট একটু লেসন দিয়ে চলে আসছি, এবং ফোনে মাঝে মাঝে খবর নেই। তো চলতেছে এবং মাস দেড়েক পরেই বললো যে শাহিন ভাই আমার দ্বারা আর ছবি আঁকা হবে না। কেন? এখন রং বা তুলি পেন্সিল টান দিলেই নিয়ম নীতির মধ্যে আটকে যাই। আমি বললাম যে এখন আটকাবেন, এই জায়গাটা ওভারকাম করেন, দেখবেন যে ছবি আঁকাটা সুন্দর। এবং সে ওভারকাম করছে। এখন বলে যে আমি ছবি আঁকতে গেলে নিয়ম নীতি দেখি, পার্সপেক্টিভ দেখি, আলো ছায়া দেখি, এখন আগে মনে হয় যে আমি কতটা কাঁচা ছিলাম। কারণ কি, সে কিন্তু তার জায়গায় আমার কাছেও পারফেক্ট, কিন্তু শুধু অভাব ছিল নিয়ম নীতি। এখন যখন নিয়ম নীতিও সে পারফেক্ট হয়ে গেছে, তখন কি হলো, সেই জিনিসটা আরও ডেভেলপ করছে। তো একসময় সে পাড়ি জমাইল আমেরিকায়। তো সে বলছে যে তার টোটাল ফ্যামিলি আমেরিকায় সেট আপ, তার পাসপোর্টে আমেরিকায় 8-9 বার ভিসা লাগানো আছে পৃথিবীর বিভিন্ন দেশ, যেহেতু সে মেরিনার নাবিক। তো সে বলছে, ওর ভাইদের বলছে যে আমি যাব না। তো সে বললো যে তুই না যাস, তোর ছেলে মেয়েগুলোকে সেট কর। তো যাক ভিসা টিসা দিল, অ্যাম্বাসি ফেস করতে গেছে। অ্যাম্বাসিতে যাই এই বললো যে স্যার আমাকে রিটার্ন টিকিট সহ আমাকে রিটার্ন টিকিটটা যাতে দেয় এটা একটু উল্লেখ করে দিয়ে, আমি থাকবো না ওইখানে। তো কি আপনি রিটার্ন টিকিট চাচ্ছেন কেন? আমার দেশে কি বোমা মাইরা আবার চলে আসবেন? কয় না, আমার ওই দেশ ভাল লাগে না, আমার এই দেশে ভাল লাগে, জাস্ট ছেলে মেয়েগুলাকে সেট করে দিয়ে আমি আসা যাওয়ার মাঝখানে থাকবো। এটার তার কথার সরলতায় কি বুঝছে, অ্যাম্বাসেডর বুঝছে যে এই লোক ভাগবেও না, বা আমার দেশের প্রাচুর্যের জন্য সে যায় নাই, সে এইখানেই বৃত্তবান, এইখানে সে বৃত্তবান, হয়তো ফ্যামিলির টানে সে যাচ্ছে। তো সে বলছে যে আপনার রিটার্ন টিকিটের দরকার নাই, আপনি যান আগে 10 দিন পরে রিটার্ন টিকিট করে চলে আসেন, আপনার আগের উল্লেখ করার দরকার কি, আমি এটা ধরে আপনাকে ভিসা ক্যান্সেল করে দিই। অ্যাম্বাসেডর নিজেই তাকে বুদ্ধি দিল যে আপনি যান আগে, যতদিন ভালো লাগে থাকেন, এরপরে টিকিট নিয়ে আপনি চলে আসেন, আবার যান, এটা উল্লেখ করার দরকার নেই। মানে চায়ের টেবিলে আড্ডার মতো একটা মানে ফ্র্যাঙ্কলি পরিবেশ। সে এখনও ওইখানে আসে, মাঝে মাঝে আসে, এই হলো অবস্থা। এটার বলার কারণ হলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আসি এখন মূল ফিগারের জায়গায়। একটা মানুষ এই হলো
স্কাল। হ্যাঁ, এই জায়গায় হলো একটা জয়েন্ট, এই জায়গায় একটা জয়েন্ট, এই জায়গায় হলো হাতের জয়েন্টগুলো। ঠিক এই পাশের এই যে এটা চলে আসছে এখানে, এইখানের সাথে হলো আপনার জয়েন্ট। তবে এই জায়গায় একটা কথা আছে, ফিমেল ফিগারের অ্যানাটমি একরকম, মেল ফিমেলের অ্যানাটমি একরকম। এইটা তফাৎ হবে এই জায়গায়, ফিমেল এবং মেলের আমাদের এই যে কোমরের হাড়ের উপর ডিপেন্ড। কোমরের হাড় দেখলেই যদি দুইটা স্কাল বা কঙ্কাল আপনার সামনে, কোমরের হাড় দেখে আপনি শনাক্ত করতে পারবেন কোনটা ফিমেল কোনটা মেল। এইটার আইডেন্টিফাইড হলো এই জায়গায়, বা যারা ডাক্তার আছেন তারা এই জিনিসটা ধরে। কিন্তু একজন অর্থোপেডিক্স ডাক্তার হাড় সম্পর্কে যতটুকু জানে, একজন আর্টিস্ট তার চেয়ে বেশি জানে। একজন ডাক্তার অ্যানাটমি বা অর্থোপেডিক্সের ডাক্তার এই জায়গাটা ভেঙে গেলে জোড়াটা কিভাবে দিতে হবে, এইটা কোনটা কোন পজিশনে আছে সে এইটা ভালো জানে। ঠিক আছে, এটা ক্র্যাশ করলে বা ক্র্যাক করলে কোন জায়গায় কীভাবে চিকিৎসা দিতে হবে এইটা সে জানে। কিন্তু একজন আর্টিস্ট জানে একটা লোক যদি এইভাবে বসে তার কোন শরীরের পার্টটা কোন দিকে যাবে, কোন হাড়টা কোন দিকে মুভ করে, সে এটা জানে। কিন্তু ডাক্তার যদিও জানে, কারণ তার ওইটা জানার কথা না, কিন্তু একজন আর্টিস্ট জানে সে যদি এইভাবে বসে ওই হাড়টা কোথায় যাবে, এই হাড়টা কোথায় আসবে। এখানে আপনি ধরেন আমি আঁকলাম একটা ফিগার, হ্যাঁ, এঁকে নিলাম, বা কোনো একটা উপরে একটা টেবিলে হয়তো হাত দিয়ে আছে, হ্যাঁ, এখানে একটা টুলে বসা আছে। এই এখন আমি বা আপনি আঁকার পর চিন্তা করবে যে এই টানটা ঠিক আছে কিনা। যদি তার ঘাড়ের অংশ থেকে তার ঘাড়ের হাড়টা যদি এই যায়, যদি সে এইটা কাত হয়, তাহলে এইটা উপরে এইটা নিচে। হ্যাঁ, তারপরে আপনি এখন আসেন এই জায়গাটা নিয়ে, তাইলে তার এই হাড়টা হলো এইখানে। যদি এইটা এখানে টান দিই, তাহলে এইটা অনুযায়ী এই হাড় কোথায় আসবে, এই পা কোথায় যাবে, তার এই জিনিসগুলো। আবার যখন খালি শরীরের ফিগার রাখবেন, সে যখন মাসেলগুলো দিবে, তখন দেখবে যে সে, আপনারা ফিগার ড্রয়িং দিয়ে সার্চ দিবে, সার্চ দিলে দেখবেন যে মাসেলগুলো কিভাবে কাজ করে। একটা শিল্পীর প্রত্যেকটা মাসেল, তার কোন রগটা কোন দিকে টান খাচ্ছে, এইটা তার জানা আছে। আর ছবি আঁকা সবসময় এঁকে, যখন লাইভ ক্লাস করবেন বা আমরা স্টিল লাইফ ফিগার বসাবো, সমস্ত ছবি এঁকে কিছুক্ষণ পরপর রেখে একটু দূরে যাবে, তখন আপনার ভুলগুলা চোখে পাবে। সামনে থেকে তো এটা বোল্ড থাকে, তো অনেক জিনিস পার্সপেক্টিভ বোঝা যায় না, রেশিওগুলো বোঝা যায় না, একে একে কিছুক্ষণ পরপর দূরে যেতে হবে। তো যাই হোক, এখন আপনারা, আমি এখন অনলাইনের একটু বাইরে যাব, ক্যামেরার বাইরে যাব। কোমর দেখে ওই যে অ্যানাটমিটা মেল ফিমেল, আপনি ফিগারটা কিনবেন, এটা আইডেন্টিফাই করবেন যে মেল ফিগার আর ফিমেল ফিগারের অ্যানাটমিটাতে, স্কালটাতে কোন ডিফারেন্সটা। মেয়েদের এই স্কালটা একটু বড় থাকে আর পুরুষের একটু ছোট থাকে। ঠিক আছে, এটা হলো আমি বলছি এক। দ্বিতীয় কথা, আপনি যখন সরজমিনে দেখবেন, তখন আজকের কথাটা আর ওই দিনের দেখাটা অনেক কিছু আপনার পরিপক্ক হবে। তো যাই হোক, আপনারা একটু এই কিছু চেয়ার পিছনে সরাই দেন, একটু গোল হয়ে বসেন, একটু এলোমেলো হয়ে বসেন, একটু গোল হয়ে বসেন। না, আপনি এটাতে চলে আসেন, আপনি ওইদিকে মুখ করে, মানে বা একজন আরেকজনের সামনাসামনি বসেন, কেউ এইটাতে বসেন। যারা অনলাইনে আছেন, আপনারা তো এই জিনিসটা মিস করবেন। অবশ্যই ফিগার ড্রয়িং ক্যামেরা ক্লাসের ওই দিকে থাকবে, হ্যাঁ, ক্যামেরা থাকবে টোটাল ক্লাসের দিকে।
আচ্ছা, আপনি একটা চেয়ার এটা থাকে, আপনি ওইটাতে চলে যান। হ্যাঁ, ওইটাতে চলে যান। আপনি এটাতে বসেন, আপনি একটু বের হয়ে এটাতে চলে আসেন। হ্যাঁ, এক একজনকে দেখে আঁকেন। একজন অনলাইনে যারা আছে তারা এখান থেকে আঁকো। না, এটা তো হলো টোটালটাই প্র্যাকটিক্যাল বিষয়, এখানে মুখস্থ কোনো বিষয় না। না মানে ওরা আঁকবে কোথায় থেকে দেখে? ওরা বাসায় কাউরে দেখে আঁকুক, বাসায় কাউকে, বাসায় কোনো কাজের মেয়ে বা অফশোর কেউ থাকলে ওকে সামনে বসাই ফেলতে হবে। যে এটা দিলে হ্যাঁ হ্যাঁ, এই নমুনা যারে দেখা যায় তাকে দেখেই আঁকুক, কারণ তো এইসব ক্লাস অনলাইনে হয় না। যদি তার যারাই বাসায় থেকে বা অনলাইনে করতেছেন কিছু একটা ফিগার দেখে, ভাই বোন যে কেউ অপশন আছে তাদেরকে দেখায়। আচ্ছা, যার যার অ্যাঙ্গেলে একটু একজন যাতে আরেকজনকে দেখেন আর কি, ওইভাবে বসেন। আমাকে একটা খাতা দেন। হ্যাঁ, না বসেন, আপনি বসেন, ওইদিকে ঘুরে বসেন, ওইদিকে। যারা অনলাইনে আছে তারা এটা ওরা অনলাইনে যারা আছে ওরা কি ইয়াটা দেখতেছে, সবাইকে দেখতেছে না বোর্ড দেখতেছে? বোর্ডে ওইটা দেখতেছে আর আপনাকে দেখতেছে। স্যার ওদেরকে বলেন আপনাকে আঁকার জন্য, তাহলে হবে। তাও কথা, ক্যামেরা একটু নিচে আমাদের একটু দূরে দিয়ে দেন, একটু দূরে দিয়ে দেন যাতে আমাকে দেখে বা যে কোনো একটা দিকে ফোকাস করে দেন। গরমে তো অস্থির। আচ্ছা, বলেন যে অনলাইনে যারা আছে তারা এই কার্টুনটার মানে আপনারে হ্যাঁ, যারা অনলাইনে আছেন আমি বসে আছি, আমাকেও দেখে আঁকতে পারেন, বা বাসায় যদি কেউ অবসর থাকে একজনকে বসায় দেন সামনে। আচ্ছা, হ্যাঁ, এক একজন একদম পারফেক্ট তাকে এই মুহূর্তে হবে না, হওয়ার দরকার নাই। জাস্ট এর আগে আমি যে অবয়বটা দেখাইছি, একটু আপনি একজন থাকেন, বাকিগুলো একটু পিছনে আসেন, আপনি থাকেন, বাকিগুলো একটু আমার পিছনে চলে আসেন। মানে লাইন টাইনগুলো ধরাগুলো যে বিষয়, তারপরে প্রত্যেকের জায়গায় আমি যাব। হ্যাঁ, একজন থাকেন, কারণ মডেল ফিগারের স্যার এক কাজ করবেন কি ওরা এদিক থেকে বসক, এখান দিয়ে একটা লোক আঁকো, দেখেন আপনি বা আপনার কেউ আছে কিনা বসার জন্য, তাহলে সবাই ও আছে, তাহলে ফাইন, মডেলও হয়ে গেছে, ও ফাইন, যে যার জায়গা চলে ফাইন। ওরে একটা টুল আসছে নি, টুল হ্যাঁ, আপাতত এটাতে বসুক, ওরে হাইলাইটস করে দেন, আমি ওরে করে দিচ্ছি। ওরে ওইটাতে করেন তাহলে সবাই দেখবে। না, এই ক্যামেরা দূরে দেন, ক্যামেরা দূরে দেন, ও যে বসবে ওকে দেখা সবাই আঁকবে। হ্যাঁ, যার যার জায়গায় চলে যান, একটু ডিস্টেন্স রেখে। হ্যাঁ, আপনি আপনার জায়গায় চলে যান, কারেন্টটা থাকলে ভালো হতো। যারা অনলাইনে আসছেন এবং খাতাটা কাট, যারা অনলাইনে আসছেন এবং সামনের লাইনে আসছেন তাদের কি, আপনি এখানে বসেন, হ্যাঁ বসে যান, না সোজা না, বসেন, আমি ঠিক করতেছি, আমি ঠিক করতেছি। হ্যাঁ, বিশ্রাম মানে একটা ফিগারের লাস্ট পজিশন না, ফিগার ড্রয়িং মানে ফিগারের যে মানে চারুকলার সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে কঠিন জিনিস হলো ফিগার। ফিগারের গল্প আপনাদেরকে বলবো, যে এটা ফিগারের গল্প আপনাদের বলবো। আচ্ছা, ফিগার এখন এখানে বিষয়, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা সবাই সাইলেন্স, কোয়াইট সাইলেন্স, আমি ওইদিকে খাতায় দেখাবো। আচ্ছা, ফিগারের যে নিয়ম হলো যে ফিগারের প্রত্যেক 20 মিনিট পর পর ফিগার ব্রেক নেবে। প্রত্যেক ইউনিভার্সিটি মেয়ে মডেল, পুরুষ মডেল, বৃদ্ধ এবং কম বয়সী, 2 ধরনের 4 ধরনের মডেল থাকে। বাংলাদেশের বিখ্যাত মডেল হলো ফাতেমা,
ঠিক আছে, চারুকলার মডেল ফাতেমা, সে গভর্নমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির গভর্নমেন্টের জব, তার সাথে শিডিউল নিতে হলে তার পিএসের সাথে কথা বলতে হবে আপনার। সে বস্তির মেয়ে, অর্ধ পৃথিবী তার ঘোরা শেষ, তার পাসপোর্টটা পৃথিবীর যে কোনো অ্যাম্বাসিতে ফেলে পাসপোর্ট দেখে ভয় পাবে, কিন্তু তার যে পিএস, ইংলিশে অনার্স মাস্টার্স করা ছেলে পৃথিবীর প্রায় 100 কাছাকাছি দেশ ভ্রমণ করেছে। এবং তাকে নিয়ে মডেল করে কাজ করতে হলে আপনাকে মিনিমাম 2 বছর আগে শিডিউল দিতে হবে। এটা একবার 50-20 দেয় না, জানুয়ারি সেইটা নিয়ে রাগ করেছে, চ্যালেঞ্জ করছে। লক্ষ্মীপুরে নাজমুন্নাহার একটা মেয়ে আছে 149টা দেশ ভ্রমণ করে ফেলছে। না, আমি তো একটু আগে নাম বলছি। না, আরেকটা মেয়ে আছে নাজমুন্নাহার। না, ফাতেমা ওর নাম, ঠিক আছে। এবং সে বাংলাদেশে এক না, সে হইলো যে আমরা যখন একটা স্কুল কলেজে আয়া বুয়া নিয়োগ দিই, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে মডেল হিসাবে। তার কাজেই বসে থাকবে, ছেলে মেয়েরা ছবি আঁকবে, ঠিক আছে। আরেকটা আছে যে বুড়া দাদু, তার এমন কোনো শিল্পী নেই বাংলাদেশে বা পৃথিবীর বাহির দেশে কম হয়, বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই তাকে এই দুইজনকে মডেল করে ছবি আঁকেনি। তাদের পেশাটাই এইটা, সে সরকারি জব করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফাতেমা কি গুগলে সার্চ দিলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে স্যার। আচ্ছা, তুমি ওইভাবে এটা বসো। না আমরা হ্যাঁ, ওইটা দেখে দেখে আঁকেন। আচ্ছা, আমাকে একটু ইজেলটা এখানে দিয়ে দেন, বা শুধু বোর্ডটা দেন, বা বড় খাতা আসতে কারো। আচ্ছা, লাগবে না, একটু বড় খাতা দেখি, আমাকে একটা পেন্সিল দেন। না না স্যার, হ্যাঁ, বোর্ডে আঁকেন তাহলে ওটাও দিক থেকে দেখো। না, বোর্ডে আঁকলে আমার লাভ কি? না না, আমি তো সবাই দেখবে, এটা সবাই দেখবে। ইজেলে হলে আমরা সবাই দেখতে পাবো। তাহলে এইখানে ইজেল দিন, এইখানে ক্যামেরা এইখানে দেন, হ্যাঁ, ক্যামেরা এইখানে দেন। ক্যামেরা আরো পিছন থেকে দিব। হ্যাঁ, আমার মিনিমাম হ্যাঁ, দূর 3-4 গজ দূরত্ব লাগবে। আরে আমি আপনাকে বলি, ক্যামেরাটাই দিকে দেন। হ্যাঁ, ক্যামেরা আরও পিছু দেন। 1 মিনিট। হ্যাঁ, ক্যামেরা পিছু দেন। হ্যাঁ, এইটা ফোকাসটা এখানে দেন। এই ক্যামেরা থাকবে এখানে, তারপরে হ্যাঁ ওইটা হ্যাঁ, আচ্ছা, ইজেলটা তাহলে এই জায়গাটায় দেন। আপনার ওদিকে চাপেন ম্যাডাম। ঠিক প্র্যাকটিক্যাল ক্লাস আসলে অনলাইনে হয় না। এটার নিয়ম হলো ফিগার হয় এক কর্নারে থাকবে, না হয় মাঝখানে থাকবে, চতুর্দিকে ঘুরে ছেলে মেয়েরা বলে। পেন্সিলটা কাট, ধরেন একটু। আঁকতে থাকেন। আগে হলো ব্লকগুলা ধরেন, ব্লকটা কিভাবে ধরবেন ওটা দেখাচ্ছি। এন্টিকাটার আসছে কারো কাছে? আমার তো এন্টিকাটার আনতে ভুলে গেছি। আপনারা সরল না। পিছনে চলে যান। আপনারা আপাতত আঁকাটা দেখার জন্য সবাই পিছনে, আমার পিছনে দাঁড়াবেন। আঁকাটা দেখার জন্য সবাই আমার পিছনে চলে যায়। এখন চেয়ারটা ওইদিকে চাপাই, এখন আমার পিছনে চলে আসে। হ্যাঁ, সবাই কি পিছনে গেছেন? এখন ফিগার ড্রয়িং করার জন্য ইজেলটা বা আপনার বোর্ডটা স্থাপন করাটাও আগে শিখতে হবে। যেহেতু আমি যদি এইভাবে থাকি, আমি কি ফিগার দেখবো? তাহলে আপনাকে একটু এক সাইড করে নিতে হবে। আপনারা সবাই আসেন, জায়গা ছাইরা আসেন। আচ্ছা, এখন আমরা কারা কমটা পড়ে দেব, ছেলেটাকে। হ্যাঁ, যারা অনলাইনে আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সামনে একটা মডেল বা ফিগারের ছবি আঁকার বাসায়, যেটাকে বলা হয় মডেল, বা যে কোনো একটা লোককে সামনে রেখে তাকে
দেখে দেখে আঁকা। আচ্ছা, সারা বেলা ক্লাস চেয়ার টেবিল সারা হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস চেয়ার টেবিল ছাড়া ছোট ছোট টুল আর এরকম ইজেল লাগবে প্রচুর। আচ্ছা, যাই হোক, আপনার কি আচ্ছা যারা বসতে হবে না, দাঁড়ায় দেখে বসতে বলি নেই, আপনি যেভাবে দেখতে পারেন, যদি আমার কাঁধের উপরে উঠতে হয় তাও করে। আচ্ছা, একটু সাইলেন্ট। এখন প্রথমত আপনাকে ব্লক করে নিতে হবে সে কোন পজিশনে আছে। হ্যাঁ, নিলাম। এই এই জায়গাটা আগে নিলাম, নেওয়ার পর জাস্ট প্রথমে ব্লকটা, এখন তার এই কাটটা, ওই পাশের কাটটা কোন দিক থেকে শুরু হয়েছে, তার মাথার, স্যার, এই অর্থাৎ মাথাটা আরো বড় দেন, এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, আরো বড় দেন। জি না, ক্যামেরা দেখা যাচ্ছে না তো স্যার। ক্যামেরা দেখা না গেলে তো কিছু করার নাই, ক্যামেরা দেখা না গেলে কিছু করার নাই, ফিগার টু ফিগারই এইটা। হ্যাঁ, ঘেমে যেতে স্যার, স্থির থাকাটা খুব কষ্টকর। আচ্ছা, হ্যাঁ, না এই তো এইটা এখন এই জায়গা, এখান থেকে আসছে না তার, এটা কোথায় আসছে, এভাবে এভাবে আসছে, তার এই জায়গাটা এভাবে গেল, ঠিক এই যে গাড়ের এই জায়গাটা দিয়ে সে কোথায় আসছে, এভাবে আসছে। আসার পর এই যে এই জায়গাটা, মানে প্রত্যেকটা ব্লক আপনি আগে আলাদা করবেন, আলাদা করার পর এই যে জায়গাটা আগে ব্লকটা নিয়ে নিতে হবে, তার জিনিসটা কোন পাশে আছে। একটু আগে যে বললাম যে মানুষের হাড় কোথায় কোনটা কিভাবে আছে, এটা একমাত্র আর্টিস্টই বলতে পারে। স্যার, কত বি পেন্সিল দিয়ে আঁকতেছেন? এটা হলো মোটা 6B বা 10B। হ্যাঁ, এখানে 10B একটা পেন্সিল দেন তো এখান থেকে। এই তো গেল। 10B আছে। এখন দেখেন এই হাড়টা কোথায় আসছে। হ্যাঁ, এই হাড়টা কোথায় স্যার, 10B দিয়ে আঁকেন, কেন, তাহলে একটু মোটা দেখা যাবে। আমি তো এটা দিয়ে মোটা করতে পারি, কিন্তু এটা গাঢ় করা যাবে না, কারণ এইটার প্রত্যেকটা লাইন পরিবর্তনশীল। ঠিক আছে, এখন এইটা কোথায় আসতেছে, এ বরাবর আসতেছে না, আপনি এ বরাবরটাই না, এবার একটা ব্লক করে দেন। এখন দেখবেন যে এই হাতটা তার মাথার কোথায় আসছে, তাইলে মাথার অনেক আরও বাইরে, তাইলে আপনাকে যেতে হবে আরেকটু এইদিকে, হাতের মাথার বাইরে চলে যেতে হবে। এখন মাথার বাইরে গেল, এখন যে এই কোণি আর এই কোণি কিন্তু সমান্তরাল, ঠিক আছে, খেয়াল করছেন, এই কোণিটা আর এই কোণিটা সমান্তরাল, আগে আসতে হবে আপনাকে এই কোণি নিয়ে, আর এই হাতের দূরত্ব আর এই হাতের দূরত্ব আপনাকে মার্ক করতে হবে। তাহলে এই জায়গাটা তো অফ, এই আগে বক্সের আকারে নিলাম, তাহলে এটাও যদি এখানে নিচ্ছি, মোটামুটি দূরত্বটা কাছাকাছি আছে। এখন দেখব তার এই কোণির কোন জায়গা থেকে তার গেঞ্জির শেপটা শুরু হয়েছে, অর্থাৎ এই জায়গাটা থেকে না, গেঞ্জির লাস্ট পজিশন এই জায়গা, আর লাস্ট আমরা এই জায়গাটা একটু দেখছি না, একটু দেখা এই যে কোণি বরাবর তার এই জিনিসটা ওইদিকে কার্ভ হয়েছে, এ গেল এটা। এখন এটা কোথায় আসছে এবং এইটা কতটুকু নামলো, নামার পর তার যে জায়গাটা, হাতের জায়গাটা, তার প্যান্টের যে মূল জায়গাটা কোথায়, এখানে কিন্তু আগে কিন্তু তার রানের এই জায়গাটা, আপনাকে প্রথমে এই জায়গাটা ভাগ করে ফেলতে হবে, রানের জায়গাটা নিলাম, নেওয়ার পর তার পাটা কোন বরাবর গেল, এই এখন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব দেখেন, এখন এটা কিন্তু গেছে এইভাবে না, এই দুই হাঁটুর জয়েন্ট কোন দিকে গেল, এই দিকে, আর হাতের জয়েন্ট আসছে কোথায়, এই দিকে। এখন তার হাতটা এইখান থেকে আইসা, এখন দেখেন যে তার পায়ের এই জায়গা বরাবর আইসা একত্রিত হয়েছে, এখানে হলো এই পায়ের অংশ, আর এই পায়ের অংশটা কি একটু নিচে, এই ব্লকটা হলো আপনাকে আগে যেতে হবে। এখন দেখবো যে তার সে যে সাপোর্টিংটাতে হাত রাখছে, ওই সাপোর্টিংটা এটার উপর দিয়ে চলে যাব, কারণ এটা তো তার নিচে দিয়ে ব্যাক করছে, আমি এটা উপর দিয়ে দাগ নিয়ে চলে যাব, আসবো কোথায়, এই জায়গায়, আবার এইখান থেকে আইসা এই জায়গায়, তাহলে আমি এই জায়গাটাও মোটামুটি আনুমানিক একটা মাপ পাইলাম। তারপর এইটা যেহেতু এইখানে, তাহলে এটা আসছে কোথায়, তার এই যে পিঠের হাড় থেকে আইসা এভাবে, তাহলে এইটা এখানে এসে কোথায় গেল, নিচে, নিচে তাহলে কটুক যাবে, তারপরে এই জায়গা থেকে হলো তার এই জিনিসটা, তাহলে এইটা এটা সমান,
এখন ওইখানে তার রানের কোন পাশ দিয়ে ওই রেখাটা ব্যাত করছে, এই তো। এখন আপনি আস্তে 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 শুধু এই জায়গাটাই আপাতত প্র্যাকটিস করতে হবে আপনাকে। এখন লাইনের ভলিউম দিতে হবে, রিদম ভলিউম। ভলিউমটা কি, আমরা মিউজিক শোনেন না, ধরুন মিউজিক যদি শুনি, যত ডান দিকে যাব একটা অ্যারো চিহ্ন থাকে না, ভলিউমটা বাড়ে কোন দিকে? এখন আপনার হ্যাঁ, যেই দিকেই ভলিউমটা বাড়ে ওই দিকে একটা অ্যারো চিহ্ন থাকে। এখন আপনাকে পার্সপেক্টিভ অনুযায়ী তার লাইনের ভলিউম বা রিদম ভলিউম দিতে হবে। রিদম আরেক জিনিস, ভলিউমটা কি, এখন তার আসলে মুভমেন্টটা কোন দিকে, এই নাকগুলো ওই যে যেভাবে দিচ্ছিলাম আগে আমরা পোর্ট্রেট আঁকার সময়, এবার ব্লক করে ফেলবেন। যেহেতু সে মুভ করবেই, ঠিক আছে, স্টিল থাকাটা সম্ভব না, যেহেতু সে মুভ করবেই, আপনাকে এর ভিতরেই তার মূল জায়গাটা, এই যে এখানে যা দেখবেন আপাতত তাই করে নিতে হবে। এবং লাইন হলো র্যান্ডম লাইন। এবং মডেল কিভাবে বসাইতে হয়, মডেলকে কিভাবে রিল্যাক্স দিতে হয়, এইটাও আপনাদেরকে। স্যার অনেক কঠিন স্যার মডেল। হ্যাঁ, মডেল অর্ডার দাও তো ছবি আগে এত সহজ মনে করছেন? ওটা তো সহজ মনে করি স্যার, মডেল হওয়ার জন্য কত কঠিন সেটা চেষ্টা করব। ওদেরকে মডেল দিছে ওরা মানে এখানে আবার এই হাতের যে এই বাসটা, প্রত্যেকটা জিনিস কাট কাট ভাগ করে নিতে হবে। তার যেই ধরার জায়গাটা এখন বক্স করাতে আলাদা হয়ে গেছে না, ধরার যে এই যে থামটা, ঠিক আছে, এখন তার প্রত্যেকটা থাম দেখে 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 কোনটা কিভাবে আছে আপনাকে আগে যেতে হবে। এখানে যে প্যান্টের বাজগুলা এগুলা দিয়ে দিতে হবে, না হলে আপনি ডাইমেনশনালি বুঝাইতে পারবেন না। এখানে আরেকটা বিষয় আছে, প্রপোর্শন। আগে যে প্রথম দিচ্ছি আমার লাইন ছিল এইখানে, এখন কি বেড়ে গেছে, নামছে। কারণ কি, আপনার এই পার্ট আর ওই পার্ট অর্ধেক, ওই জায়গার সাথে ওই জায়গার সামঞ্জস্য থাকতে হবে, এটাকে বলা হয় প্রপোর্শন, একটার সাথে আরেকটার তুলনা বা মিল। আপনাকে প্রথমে আগে ওইভাবে আমার মতো যেটা দেখাইছি ওই বক্স করে নিতে হবে, বক্স করে নিয়ে হ্যাঁ না, মডেলের ক্লাস এটা তুলতে পারেন তো, বুঝলাম যে মডেল কিভাবে হয় না, ওর যদি সমস্যা না হয়, এটা শিক্ষার্থীদের জন্য জরুরি। হ্যাঁ না, এবং মডেল কিভাবে সেট করবেন এই বুঝতে পারছেন। এখন আমি চেয়ার টেবিলে যাব না, ঠিক আছে, চেয়ার টেবিলে যাব না, আগে প্রপোর্শনগুলো মিল। আচ্ছা একটু রিল্যাক্স হও, ওকে রিল্যাক্স আপাতত। হ্যাঁ বুঝতে পারছেন তো। আচ্ছা যেতটুকু এখন দিলাম এতটুকু বুঝতে পারছেন, যে আগে দেখতে হয় কিভাবে। স্যার অনেক কঠিন। স্যার তবে স্যার আঁকতে আঁকতে যাবে কথা বলতেছেন, এটা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। আমি কিন্তু ছবি আঁকার সময় কথা বললে আমার মানে হাত চলতে চায় না, আমার হাত পা মুখ সমানে চলে। সমানে চলে। আবার এটা ভালো কাজে হোক আর খারাপ কাজে হোক। আমি ট্রাই করতে এখন আমার কথা চলে না। স্যার আমি কিন্তু ছবি আঁকার সময় কথা বলতেই পারি না, মানে বললে না আমি সব পারি, শুধু মোটরসাইকেলে হেলমেট পরে মোটরসাইকেলে আমার বিরক্ত করে।
আমার মনে হয় যে সব বডি ফ্রি, মাথাটা কই আছে। ঠিক আছে, যারা অনলাইনে আছেন এই জিনিসটা দেখবেন নেক্সটের থেকে অবশ্যই। আর যারা চারুকলা বা আপনারা এই কোর্সটা করতেছেন, এই পার্টটা হলো সব জরুরি। যেমন আজকে কি শিখলেন যে দেখতে শিখা, এই যে একটা বাজ, এই বাজ আপনি যত প্র্যাকটিস করবেন জীবনে কত রকম টেকনিকের সম্মুখীন হবে চিন্তাই করতে পারবেন না। আর ফিগার ড্রয়িংয়ের মজাটা ধরেন ইউনিভার্সিটি লেভেলে আপনাকে সকাল 9টা টু 2টা পর্যন্ত মডেল দিবে, ইনস্টিটিউশনের শিডিউল মডেল 2টা পর্যন্ত দিবে। ওরা এর দেখি একটু হ্যাঁ, একটু বসুক। কটা বাজে স্যার? না ওরই কেন কষ্ট দিব, আমরা এটা দেখে দেখে আঁকতে হতো। না, এটা কেন ওরা এইটা দেখলে তো আমি আপনার ডাউনলোড করে ছবি বাসায় দিয়ে দিতে পারি। হ্যাঁ ওইটাই তো। ডাউনলোড করে তো ছবি বাসায় দিয়ে দিতে পারি। স্যার সহজ থেকে একটা দিন না কঠিন। এই জায়গায় ছাড় নাই। ও হাতুড়ি ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তারের মতো অবস্থা হয়ে যাবে। কারণ সহজ করে দিলে ওকে ঠিক আছে, আপনি না হয় এই প্রতিষ্ঠান বা এই সিস্টেমের পরীক্ষায় পাশ করে যাবেন। কিছুদিন আগে একটা গল্প বলছিলাম না, আমার এক ফ্রেন্ড, সে ফার্স্ট ক্লাস, আমার এক পরীক্ষা আমি গ্যাপ দিছি 1 বছর, সে পাস টাস করে বলে এই আমি তো ফার্স্ট ক্লাস পাইছি। ও আচ্ছা ঠিক আছে, মানে আমাকে একটু জালাসিভাবেই বোঝালে যে তুই তো এই বছর ড্রপ দিছস, আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছি। যাক, আমি কুমিল্লা কী কারণে আসছি, আমার বলতেছে ফোন করে তুই কই, আমি তো কুমিল্লা, আমার তো টিউশন আছে, গরুটা একটু আইকা দেখানোর জন্য। তখন আমি বলছি ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট কই, বাজে একটা শব্দ ইউজ করছি, ঠিক আছে। আমি ফার্স্ট ক্লাসের সার্টিফিকেটটা বোতলে ধুয়া পানি খাই। তো ওই যে সহজ একটা দিলে ওই সার্টিফিকেট বোতলে রেখে দিতে হবে, না হলে বাদাই করে রেখে দিতে। না, এখন চেয়ারে যাওয়ার দরকার নেই। মাথাটা একটু ইয়ে করে দিয়েছে। না, ওইটা তো চোখ মুখও দেওয়ার দরকার নেই। এখন শুধু আপনার প্রপোর্শন রেডি করা, তারপরে আস্তে আস্তে এই জায়গায় তো চারুকলা পড়লে আপনার এই জায়গায় থাকতে হবে 3 মাস। কত? সকাল 9টা টু বিকাল 4টা, 3 মাস চোখ মুখ দিতে পারবেন না। শুধু প্রপোর্শন, যতক্ষণ না পর্যন্ত ফিগারের প্রপোর্শন, লাইন্থ, লেন্থ, ভলিউম ঠিক না হচ্ছে, প্রয়োজনে 6 মাস আপনাকে এক জায়গায় ফেলাই রাখবে। আর 6 মাস লাগে না মিনিমাম, আর যত সময় দেয় তত ভালো। ঠিক আছে, যেমন যে কোনো জিনিস ইতিহাস হবে কখন? যখন পৌরাণিক হবেন বা পুরাতন হবেন, তখন ইতিহাস হবে। আর এই জায়গায় যত সময়, আমরা যে 37 বছর ফিগার করি, 2 দিন না করলে আবার হাত বসা যাবে। এটা চর্চার মাধ্যমে রাখতে হবে। পৃথিবীর বহু আর্টিস্ট আছে শুধু ফিগার নিয়ে কাজ করে, সে আর অন্য কিছু আঁকে না। আবার কেউ শুধু অয়েল পেন্টিং নিয়ে কাজ করে, সে আর অন্য কিছু আঁকে না। এগুলো 8-10টা আইটেম। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা আপাতত একটু অফ করছি, আপনারা একটু রিল্যাক্স হন, সেট করেন, তারপরে ওকে আবার বসাই দিই। স্যার, এটা আমাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দেন, এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। এটা একটু বন্ধ করে দিব। হ্যাঁ, একদম 10 মিনিট সামনে বসে যাই। আবার আগের জায়গায়